অনেক অনেক দিন আগের কথা। ফুলনগর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন আলমগীর ও তার রানী নিহারিকা। রাজ্যে সুখ শান্তির কোনো অভাব ছিল না, কিন্তু রাজা ও রানীর সুখ ছিল না মনে। কারণ বিয়ের এতদিন পরেও তাদের সংসারে কোনো সন্তান আসেনি। একদিন রাজা কিছুটা মন খারাপ করে রাজদরবারে বসেছিলেন। রাজা মশাই, এভাবে মন খারাপ করে বসে থাকবেন না। আপনার মন খারাপ দেখলে আমরা অনেক কষ্ট পাই। কি আর করব বলুন উজির সাহেব, সৃষ্টিকর্তা আমাকে সবই দিয়েছেন, কিন্তু আমার বুকটা হাহাকার করছে একটা সন্তানের জন্য। কিন্তু কেন আমার সেই আশাটা পূরণ হচ্ছে না জানি না। রাজা মশাই, চিন্তা করবেন না। সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই আপনি সন্তান লাভ করবেন। আমি বলি কি, আপনি অনেক দিন যাবৎ শিকারে যান না। চলুন আমরা শিকার থেকে ঘুরে আসি, তাহলে আপনারও একটু ভালো লাগবে। ঠিক আছে উজির সাহেব, আপনি যখন এত করেই বলছেন, আজকে রাজসভার কার্যক্রম শেষে চলুন আজ আমরা শিকারে যাব। রাজা উজিরকে সাথে নিয়ে ঘোর সাওয়ার হয়ে চললেন শিকার করতে। মন্ত্রী রাজ্য থেকে 3 থেকে 4 ঘন্টার দূরত্বে। দেখতে দেখতে তারা পৌঁছে গেলেন সেখানে। যা দেখতে পেলেন, একটা ছোট হরিণ শাবককে একটা চিতা বাঘ তাড়া করছে। তীর ছুঁড়ে বধ করলেন চিতাবাঘকে, বাঁচিয়ে দিলেন হরিণ শাবককে। রাজা মশাই, দেখুন দেখুন, হরিণ শাবকটি আস্তে আস্তে মানুষের আকৃতিতে রূপ নিচ্ছে। সত্যি তো উজির সাহেব, এ যে দেখছি একজন সাধু। রাজা আলমগীর, আমার প্রাণ রক্ষা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি সৃষ্টিকর্তা যেন আপনার মনের সকল আশা পূরণ করে দেন। সৃষ্টিকর্তা তো আমার মনের সকল আশাই পূরণ করে দিয়েছেন, একটি মাত্র আশা বাদে। চিন্তা করবেন না রাজা মশাই, আমি জানি আপনার কোন আশাটি পূরণ হয়নি। এই আপেলটি নিয়ে রানীকে খাওয়াবেন। সৃষ্টিকর্তার আশীর্বাদে অতি শীঘ্রই তিনি সন্তান সম্ভবা হবেন। রাজা এবং উজির অত্যন্ত খুশি মনে দ্রুত ঘোড়া চালিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। রাজা আপেলটি হাতে নিয়ে অন্দরমহলে প্রবেশ করলেন। আমার প্রিয় রানী, এই আপেলটি এক্ষুনি খেয়ে নাও। এটা সাধারণ কোনো ফল নয়, একজন সাধু বাবা এটা দিয়েছেন। তুমি এটা খেলে সৃষ্টিকর্তার আশীর্বাদে আমরা সন্তান লাভে সক্ষম হব। কিছুদিন যেতে না যেতে রানী গর্ভবতী হয়ে পড়লেন। এভাবে দেখতে দেখতে 9টি মাস কেটে গেল। হঠাৎ করে এক পূর্ণিমা রাতে রানী প্রসব বেদনায় অস্থির হয়ে পড়লেন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন অন্দরমহল থেকে সুসংবাদ আসে। রাজামশাই, সবাইকে নিয়ে এদিকে আসুন। দেখুন, রানীমা চাঁদের মতো ফুটফুটে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। সাধু বাবা, আমি চাই আপনি প্রথম আমার কন্যাকে কোলে নিয়ে তার একটা সুন্দর নাম রেখে দিবেন। আপনার চাঁদের মতো ফুটফুটে কন্যার নাম হলো চন্দ্রাবতী। পূর্ণিমার রাতে জন্মগ্রহণ করায় সে এক বিশেষ ক্ষমতার অধিকারিণী হয়েই জন্ম নিয়েছে। তার লালন পালনে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এ কি বলছেন সাধু বাবা? আপনি আমাকে বলুন, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে আমার কন্যাকে লালন পালনের জন্য। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব সকল বিপদ আপদ থেকে তাকে রক্ষা করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে। আসলে রাজকন্যার বিপদ অন্য কারো জন্যে নয়। এমন ক্ষমতার অধিকারী সন্তানগুলো
অনেক সময় ক্ষমতার দাপটে অহংকারী হয়ে যায়, তখন নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে। তাকে এভাবে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করার উপায় কি আমাকে বলে দিন সাধু বাবা। রাজকন্যাকে 18 বছর বয়স হওয়া পর্যন্ত লোকচক্ষুর অন্তরালে রেখে লালন পালন করতে হবে। 18 বছর বয়স পূর্ণ হলে তার আচার আচরণ দেখেই বোঝা যাবে কেমন হবে তার ভবিষ্যৎ। ঠিক আছে সাধু বাবা, আপনি চিন্তা করবেন না, আমি জনমানবহীন কক্ষে আমার রাজকন্যার লালন পালনের ব্যবস্থা করব। রাজা এবং রানী ব্যতীত অন্য কেউই কখনো যেত না রাজকন্যার কক্ষে। সেই গোপন কক্ষে রাজকন্যার সাথে ছিল একটি মাত্র টিয়া পাখি। এভাবে দেখতে দেখতে রাজকন্যা 18 বছর বয়সে পা দিলেন। এমন সময় রাজপ্রাসাদে এসে হাজির হলেন সাধু বাবা। সাধু বাবা, আপনি ঠিক সময় মতোই রাজ দরবারে এসে উপস্থিত হয়েছেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি আমাদের রাজকন্যার ভবিষ্যৎ কেমন হবে তা তার আচার আচরণ দেখে অনুগ্রহ করে জানাবেন। ঠিক আছে রাজা মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি 5 দিন রাজপ্রাসাদেই থাকব। 5 দিন পর আমি আপনাদেরকে সকল কিছু জানাতে পারবো। আমার বন্ধু পাখি, তুমি তো সব সময় বাইরে যাও, প্রকৃতির সাথে মেশো, প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করো। তুমি জানো, আমার মন চায় বাগানে যে ফুল, পাখি আর প্রজাপতিদের সাথে খেলতে। আসলেই সত্যি বলেছো তুমি। বাহিরের প্রকৃতিতে ফুল, পাখি আর প্রজাপতিদের সাথে খেলতে আমার অনেক ভালো লাগে। কিন্তু তুমি তো ইচ্ছে করলে আমার সাথে বাগানে যেতে পারো। আমার প্রিয় বন্ধু পাখি, সে তুমি বুঝবে না। আমার তো বাইরে যাওয়া বারণ। প্রকৃতির প্রতি যার এত ভালোবাসা, প্রকৃতি কখনোই তাকে ছেড়ে থাকতে পারে না। তুমি দেখো, খুব তাড়াতাড়ি তুমি আমার মতো প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে পারবে। আমাদের 18 বছরের অপেক্ষার অবসান হয়েছে। আমাদের রাজ্যে আপনাকে সুস্বাগতম। বিশেষ ক্ষমতার অধিকারী রাজকন্যা চন্দ্রবতী আমাদের মাঝে চলে এসেছেন। কি সব বলছো তুমি দুষ্টু পাখি? আমি কোনো বিশেষ ক্ষমতার অধিকারী রাজকন্যা নই। আমি তো 18 বছর ধরে একটি ঘরে থেকে বড় হয়েছি। মায়াবী জাদুর দরজা এ আমায় কোথায় নিয়ে আসলো? রাজকন্যা, আমি সত্যি বলছি, তুমি বিশেষ ক্ষমতার অধিকারী। তোমার যদি সন্দেহ থাকে, তুমি চাইলেই সেটা পরীক্ষা করতে পারো। হ্যাঁ, অবশ্যই আমি এটা পরীক্ষা করতে চাই। তুমি বলো আমাকে, কিভাবে আমি বুঝবো যে আমি বিশেষ ক্ষমতার অধিকারী? বিশেষ ক্ষমতার অধিকারী রাজকন্যা, তুমি মনে মনে যা কল্পনা করে বলবে, সেটাই তোমার সামনে বাস্তব হয়ে দেখা দেবে। আর আমাদের পূর্বপুরুষদের ভবিষ্যৎবাণী অনুসারে তুমিই পারবে একমাত্র মায়াবী রাজ্য থেকে বাঁচাতে। ফুলে ফুলে ভরে উঠুক এই বন, পাহাড়ি প্রজাপতি আর পাখিদের কিচিরমিচির কলতানে মুখরিত হয়ে উঠুক প্রকৃতি। রাজকন্যা চোখ খুলে অবাক হয়ে গেল। তার মনের কল্পনা বাস্তব হয়ে তার সামনে ধরা দিয়েছে। অত্যন্ত আনন্দিত হলো এত ফুল, প্রজাপতি আর পাখি দেখে। ময়না পাখি, সত্যি করে বলো তো তুমি কে? আর আমার সম্পর্কে এত কিছু জানো কিভাবে? আমি নিজেই তো এসব সম্পর্কে কিছুই জানতাম না। আমি মায়াবী রাজ্যের রানী মালতীর প্রিয় দাসী। একটা রাক্ষসীর জাদুর কারণে পাখিতে পরিণত হয়েছি। মালতী রানী 18 বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তোমার জন্য। তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না আমি। তুমি আমাকে নিয়ে চলো তোমার রানী মালতীর নিকটে। ঠিক আছে রাজকন্যা, আমি অবশ্যই তোমাকে নিয়ে যাব। আমি উড়ে উড়ে যাচ্ছি। আমার যাওয়ার পথ অনুসরণ করে এগিয়ে এসো।
এটি হলেন আমাদের মায়াবী রাজ্যের মালতী রানী। রাক্ষসীর জাদুর প্রভাবে তার এই অবস্থা। ওই রাক্ষসী রানী রাজ্যের বাকিদের দাস দাসী বানিয়ে রেখেছে। উনি তো মনে হয় ঘুমিয়ে আছেন, আর ওনার চেহারার কি হাল, কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আর তোমাদের রানী কি সবসময় ঘুমিয়েই থাকে? রানী মালতী 18 বছর যাবৎ তোমার আসার অপেক্ষায় এইভাবেই ঘুমিয়ে আছেন। রাজকন্যার গলার আওয়াজ শুনেই রানী মালতী একটু নড়ে চড়ে বসলেন। চোখের পাতা মিটমিট করে তাকিয়ে দেখার চেষ্টা করছিলেন রাজকন্যা চন্দ্রাবতীকে। মা চন্দ্রাবতী, তুমি এসেছো? আমি সুদীর্ঘ 18 বছর ধরে তোমার পথ চেয়ে বসে আছি। আমি জানি একমাত্র তুমিই পারবে আমার মায়াবী রাজ্যকে ওই রাক্ষসীর কবল থেকে রক্ষা করতে, আগের মতো ফুল, প্রজাপতি ও পাখিদের কলকাকুলিতে মুখরিত করে তুলতে। আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু কে সেই রাক্ষসী রানী? আমি তো তাকে চিনিও না। তাছাড়া সে যদি এত শক্তিশালী হয়, তাকে আমি হারাবো কি করে? আমার প্রিয় দাসী ময়না তোমাকে নিয়ে যাবে ওই রাক্ষসী রানীর মহলে। রাক্ষসী রানীর অন্দর মহলে এক কোণায় রয়েছে একটা গোপন কুঠুরি। সেই কুঠুরির ভিতর লুকানো সিন্দুকে রয়েছে এক শক্তিশালী খঞ্জর। রাক্ষসী রানীকে শেষ করতে হলে তোমার সেই খঞ্জরটি সংগ্রহ করতে হবে। কিন্তু আমি কিভাবে ওই খঞ্জরটি সংগ্রহ করব? আর গোপন সিন্দুকের চাবি কোথায় পাবো? রাক্ষসী রানীর অন্দরমহলে ময়না তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। গোপন কুঠুরি খুঁজে পেতে তোমার ক্ষমতা তোমাকে সাহায্য করবে। আর ওই সিন্দুকের চাবি রাক্ষসী রানীর প্রিয় বিড়ালের গলায় ঝুলানো আছে। ঠিক আছে ময়না, আমি যাব ওই রাক্ষসী রানীর প্রাসাদে। তুমি আমায় পথ দেখিয়ে নিয়ে চলো। ঠিক আছে রাজকন্যা, আপনি আমাকে আগের মতো অনুসরণ করে সামনে এগোতে থাকুন। দেখুন দেখুন রাজকন্যা, ওই রাক্ষসী রানী কিভাবে রাজ্যের সকল মানুষকে দাস দাসী বানিয়ে কষ্টকর কাজ করিয়ে নিচ্ছে। আর পশুগুলোকেও ছাড় দিচ্ছে না, তাদের দিয়েও পাথর টানাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না ময়না, আমি ওই রাক্ষসী রানীর হাত থেকে তোমাদের রাজ্য এবং রাজ্যের সবাইকে মুক্ত করে তারপর বিদায় নিব এখান থেকে। কি তাজা তাজা রক্ত! সকাল সকাল এমন কচি ষাঁড়ের তাজা রক্ত না খেলে দিনটা যেন কেমন পানসে পানসে যায় আমার। কিরে ময়না, হন্তদন্ত করে কোথা থেকে এলি? আর সাথে এটা কাকে নিয়ে এসেছিস? আগে তো কখনো দেখিনি এই মেয়েকে। রানীমা, মেয়েটি পথ ভুল করে আমাদের রাজ্যে চলে এসেছে। সে তার পরিচয় সম্পর্কে কিছুই বলতে পারছে না, কিন্তু সে আপনাকে চেনে, তাই আমি তাকে রাজপ্রাসাদে নিয়ে এসেছি। এই মেয়ে, তোমার নাম কি? কোন রাজ্য থেকে এসেছো? আর আমাকেই বা চেনো কিভাবে? আমি সঠিকভাবে কিচ্ছু মনে করতে পারছি না, তবে আমার এটা স্মরণ আছে, ছোটবেলায় অনেক গল্প শুনেছি মায়াবী রাজ্যের রাক্ষসী রানী অত্যন্ত দয়ালু। আচ্ছা ঠিক আছে, তুমি ভুল করে যখন চলে এসে পড়েছো, কোনো সমস্যা নেই। তুমি আমার রাজপ্রাসাদে যতদিন ইচ্ছা অবস্থান করতে পারো। সেই ছোটবেলা থেকেই আমি আপনাকে চিনি, কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি। আপনার মহানুভবতার কথা আমি অনেক শুনেছি, আজ তা সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। তোমার মতো এত সুন্দর করে আমার প্রশংসা কেউ করেনি কখনো। তোমার জন্য কোনো বিধি নিষেধ নেই। আমার রাজ্যে যতদিন ইচ্ছে তুমি থাকতে পারো। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। এই ময়না, মেয়েটিকে নিয়ে যা, তার থাকার জায়গা দেখিয়ে দে। সে যতদিন থাকবে তুই তার দেখাশোনা করবি, যেন তার কোনো রকম সমস্যা না হয়। ঠিক আছে রানীমা, আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করব। রানীমা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বল, এত বনিতা না করে যা বলতে চাচ্ছিস নির্দ্বিধায় বলে ফেল। রানীমা, আপনি তো জানেন
আশেপাশের সকল রাজ্য জুড়ে আপনাকে পরাজিত করার মতো সামর্থ্য কারণে শুধুমাত্র রাজকন্যা চন্দ্রাবতী আপনাকে পরাজিত করতে পারবে। এটা মনে আছে আপনার? এই কথা তো আমি কখনোই ভুলবো না, এটা আমার অবশ্যই মনে আছে। কিন্তু হঠাৎ করে রাজকন্যার চন্দ্রাবতীর কথা জিজ্ঞেস করছিস কেন? রানীমা, আপনি চেনা নেই জানা নেই এই মেয়েটিকে রাজপ্রাসাদে আশ্রয় দিলেন। এমনও তো হতে পারে সেই রাজকন্যা চন্দ্রাবতী। ধুর, কি সব বলিস তুই? এই মেয়ে কোনোভাবেই রাজকন্যা চন্দ্রাবতী হতে পারে না, তাকে আমার সেরকম মনে হয়নি। রানীমা, রাজকন্যা চন্দ্রাবতী যখন আমাদের সামনে আসবে তাকে কিন্তু আমরা কেউ চিনতে পারবো না, এবং তার উপর আমাদের এবং আপনার কোনো জাদু শক্তি কাজ করবে না। ঠিক আছে, এ নিয়ে তোকে ভাবতে হবে না। তুই যখন এত করে বলছিস, আমি ওই মেয়ের উপর খেয়াল রাখবো। আমার বেয়াদবি নিবেন না রানীমা। আমার মনে হয়েছিল আপনাকে সাবধান করা উচিত, তাই বলেছি। এখন তুই যা, বন থেকে কিছু কচি ষাঁড় আর হরিণ শাবক ধরে নিয়ে আয়, না হলে দুপুরের খাওয়াটা ঠিক মতো হবে না। তাজা রক্ত না খেতে পারলে শান্তি পাই না মনে। তুমি আমাকে নিয়ে চলো সেই গোপন সিন্ধুকের কাছে। রাজকন্যা, আমি তো সেই সিন্ধুকের অবস্থান সম্পর্কে কিছুই জানি না। সিন্ধুক খুঁজে বের করতে আপনার জাদুর দরজা আপনাকে সাহায্য করবে। রাজকন্যা, এটাই সেই লুকোনো সিন্ধুক যার কথা রানী মালতী আপনাকে বলেছিলেন। এই খঞ্জরটি তো একেবারেই ছোট। এটা দিয়ে আমি কিভাবে এই রাক্ষসী রানী ও তার সাঙ্গপাঙ্গদের বধ করব বুঝতে পারছি না। তুমি কি এ ব্যাপারে কিছু জানো ময়না? আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। এটা জানতে হলে আমাদেরকে রানী মালতীর কাছে যেতে হবে। রাজকন্যা, তুমি এখানে তীরে এনেছি, তবে কি তুমি ব্যর্থ হয়েছো? আমাদের মায়াবী রাজ্য কি কোনোদিনও মুক্ত হবে না? না রানীমা, আমি এসেছি এই খঞ্জরের ব্যবহার করার পদ্ধতি জানার জন্য। এটা তো একেবারেই ছোট একটা খঞ্জর। এটা দিয়ে আমি কিভাবে রাক্ষসী রানী ও তার সাঙ্গপাঙ্গদের বধ করব? এই খঞ্জর অনেক শক্তিশালী, কিন্তু এখন এটা ঘুমিয়ে রয়েছে। একে জাগ্রত করতে হলে তোমার শরীর থেকে কয়েকটা রক্ত এই খঞ্জরের উপরে ফেলতে হবে, তাহলেই খঞ্জরটি জাগ্রত হবে। আপনি চিন্তা করবেন না, আমি এখনই আমার হাতের আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত এই খঞ্জরে লাগিয়ে নিচ্ছি। সে কি, আবার গোপন সিন্ধু কেমন খোলা অবস্থায় পড়ে আছে? আর ময়না যে মেয়েটিকে নিয়ে এসেছিল সেও তো ঘরে নেই। তাহলে কি এক চক্ষা দত্তের কথাই সত্য হলো? ওই মেয়েটি রাজকন্যা চন্দ্রাবতী। রানীমা, আপনি অস্থির হয়ে চিৎকার করছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। তোমার কথাই সত্যি হয়েছে। ওই মেয়েটি রাজকন্যা চন্দ্রাবতী। সে আমার গোপন সিন্ধুক খুলে খঞ্জর চুরি করে পালিয়েছে। হায় হায়, কি বলছেন রানীমা? এ তো সর্বনাশ হয়ে গেছে। এখন তো আমরা কেউই বাঁচবো না। তুমি চলো আমার সাথে। ওই মেয়েটি নিশ্চয়ই রানী মালতীর কাছে গিয়েছে। ওই ঘুমন্ত খঞ্জরের শক্তি জাগ্রত করার পূর্বেই তাকে আমাদের শেষ করে ফেলতে হবে। রাজকন্যা চন্দ্রাবতী, তোর এত বড় সাহস! তুই আমার মহলে যে আমাকে ধোকা দিয়ে খঞ্জন নিয়ে পালিয়ে এসেছিস, আজ তোর কোনো নিস্তার নেই। আমি এক্ষুনি তোকে শেষ করে ফেলবো।
সেই সুযোগ তুমি আর কোনোদিনই পাবে না। তুমি পেরেছো চন্দ্রাবতী, তুমি পেরেছো। ওই রাক্ষসী রানী ও তার সাঙ্গপাঙ্গদের বধ করে আমাদের সবাইকে মুক্ত করেছো। আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। ঠিক আছে রানীমা, আমি আপনাদের মুক্ত করে আমার দায়িত্ব পালন করেছি। এখন আমি আমার রাজ্যে বাবা মার কাছে ফিরে যেতে চাই। রাজকন্যা, তুমি চাইলে আমাদের সাথে থেকে যেতে পারো। এখানে তোমার কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের রাজ্যে থাকবো না, বাবা মার কাছে ফিরে যাব। যদি কখনো প্রয়োজন হয় আবার তখন আসব। রাজকন্যা চন্দ্রাবতী, তুমি মনে রেখো, তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রানী। যে কোনো সময় তোমার ইচ্ছে হলেই তুমি আসতে পারো আমাদের রাজ্যে। রাজকন্যা আবারও সেই জাদুর দরজাকে স্মরণ করে সেটার ভেতর প্রবেশ করলো। তৎক্ষণাৎ সে নিজের ঘরে চলে আসলো। সাধু বাবা, আপনি রাজকন্যাকে ভালোভাবে পরীক্ষা করুন। সে এখন সবার সামনে যেতে পারবে কিনা বলে দিন। আমি রাজকন্যাকে দেখেছি। সে যে দায়িত্ব পালনের জন্য বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয়েছে, সেটা সে যথাযথভাবেই পালন করেছে। তাই এখন জনসম্মুখে যাওয়ার জন্য সে উপযুক্ত। সাধু বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। তোমাদের জন্য দোয়া রইল। ভালো থেকো তোমরা। সাধু বাবা রাজা, রানী ও রাজকন্যা থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাজকুমারী প্রকৃতির সাথে খেলার অনুমতি পেয়ে আনন্দিত। রাজ্যের সবার সাথে মিলেমিশে আর প্রকৃতির সাথে খেলতে খেলতে কাটিয়ে দিতে লাগলো তার বাকি জীবন।